ব্যাপারে। আমি অ্যাকচুয়ালি লাইভ আসছি গ্লোবাল ফাসিলিটিসের লয়ার্স চেম্বার বাংলাদেশ অফিস, গ্লোবাল ফাসিলিটিস বিডি থেকে। তো আমাদের মেইন অফিস কিন্তু ইউকেতে, লন্ডনে, অ্যান্ড আমাদের ঢাকা অফিস হচ্ছে যাত্রাবাড়ি মীর হাজিরবাগে। ঠিক আছে, তো আমাদের ওয়েবসাইটে কিন্তু আমাদের অ্যাড্রেস দেওয়া আছে, আমাদের ফোন নাম্বার সব কিছু দেওয়া আছে, আপনারা চেক করে দেখতে পারেন। আর হচ্ছে আজকে আমি মেইনলি ডিসকাস করবো ইউকের যে অ্যাডমিশন প্রসেসটা, স্টুডেন্ট রিসার্চের প্রসেস, A to Z ফুল প্রসেসটা নিয়ে আজকে ডিসকাশন করবো। তো আই হোপ আজকে আপনারা পুরো প্রসেসটা আমার সাথে থাকবেন। আর তার আগে একটু আপনারা ল্যাবকে জয়েন করে নেন। ঠিক আছে, ল্যাবকে জয়েন হতে থাকেন আমার সাথে। ল্যাবকে জয়েন করতে থাকেন, আপনারা জয়েন হওয়া পর্যন্ত আমি একটু ওয়েট করি। ঠিক আছে, কারণ আমি যদি লাইভ সেশনটা আগে শুরু করে দিই তখন যেটা হয় যে আপনারা অনেক ইনফরমেশন মিস করে ফেলেন। তো এর জন্য হচ্ছে একটু ওয়েট করে আপনাদের জয়েন হওয়া পর্যন্ত। আপনারা জয়েন হওয়ার পরে একটা শুরু করে যেটা হয় যে আপনাদের কোনো ইনফরমেশন মিস হয় না। ঠিক আছে, তো আর সাথে হচ্ছে আপনার যেটা ল্যাবটা শেয়ার করে দেবেন। ল্যাবটা শেয়ার করে যেটা হবে যে অনেক স্টুডেন্ট থাকে যারা হচ্ছে আপনার হয়তো আমাদের অফিসে তাদের বাসা অনেক দূর হতে পারে, বা তাদের কোনো ডিফিকাল্টিসের কারণে তারা অফিসে আসতে পারছে না, সময় হচ্ছে না, তাদের কাছে কিন্তু আমরা রিচ করতে পারি। আপনারা আমাদেরকে হেল্প করতে পারেন রিচ করার জন্য। একটু ল্যাবটা শেয়ার করে দেবেন। আর হচ্ছে আপনারা জয়েন করতে থাকেন। আর যেটা হচ্ছে যে আপনাদের ইউকে স্টুডেন্ট ভিসার বিষয়ে যে কোনো ধরনের কোয়েশ্চেন আমাকে কমেন্ট সেকশনে জানান। অ্যান্ড নট অনলি ইউকে স্টুডেন্ট ভিসার বিষয়ে, আপনাদের যদি আমাদের বিষয়ে কোনো নেগেটিভ বা পজিটিভ রিভিউ থাকে সেটাও কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। ঠিক আছে, তো আপনারা জয়েন হওয়া পর্যন্ত আমি একটু ওয়েট করি। আর আমি একটু লাইভটা শেয়ার করে দিই আপনাদের সাথে। আচ্ছা, আমি প্রত্যেকটা লাইভে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা কেউ কাইন্ডলি কমেন্ট সেকশনে এসে আপনাদের ফোন নাম্বারগুলো ড্রপ করবেন না। সেটা করলে যা হয় যে আমাদের আপনার সাথে কমিউনিকেট করতে খুব ডিফিকাল্টি, বা কমেন্ট সেকশন নাম্বার ড্রপ করলে দেখা যায় অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়। সো আমি সবসময় বলি যে কাইন্ডলি প্লিজ কেউ কমেন্ট সেকশনে নাম্বার ড্রপ করবে না। বা তারপরেও অনেকে অনেক সময় করে ফেলেন এই কাজটা, হয়তো জেনে না জেনে করে ফেলেন। যাই হোক, কমেন্ট সেকশনে প্লিজ কেউ নাম্বার ড্রপ করে দিবেন না। আপনার যদি কোনো কোয়ারিজ থাকে, কোনো কোয়েশ্চেন জানার থাকে, বা আপনি যদি আমার সাথে সরাসরি কথা বলতে চান ফোনে, তাহলে একটু আমাদেরকে ইনবক্স করলেই কিন্তু আমরা আপনার নাম্বার নিয়ে কল করবো, অথবা আমাদের নাম্বারে কল করলেই হবে। তাহলে আপনার নাম্বারটা কমেন্ট সেকশনে ড্রপ করে দেবেন না। ঠিক আছে, তো আপনারা জয়েন করতে থাকেন, অনেকেই জয়েন করছেন। আর আপনাদের কোয়েশ্চেন ইউকে স্টুডেন্ট ভিসার বিষয়ে যে কোনো ধরনের প্রশ্ন আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে সঠিক তথ্যটি দেওয়ার জন্য। ঠিক আছে, ওকে। সো আজকে আমাদের যেটা ডিসকাশন টপিক, যে আমি বললাম যে ইউকে স্টুডেন্ট ভিসার A to Z সব ডিটেলস। তো ইউকে স্টুডেন্ট ভিসা প্রসেস কিন্তু অনেক ইজি একটা প্রসেস। আপনার জাস্ট নর্মাল কিছু ডকুমেন্টস দিয়ে আপনি অ্যাজ ইউজুয়াল যে ডকুমেন্টগুলো থাকে এই ডকুমেন্টগুলো দিয়ে কিন্তু ফার্স্ট বেসিক অ্যাপ্লিকেশনটা করতে হয়, এরপর অফার লেটার, এরপর ক্যাশ লেটার, এরপরে আপনার ভিসার অ্যাপ্লিকেশন। সো প্রসেসগুলো খুব সিম্পল, বাট মাঝখানে কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট কাজ আছে। শুনতে হয়তো খুব সিম্পল, অ্যাকচুয়ালি সিম্পল, বাট মাঝখানে কিছু আপনার গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট কাজ আছে যেগুলো আপনি কোনোভাবে স্কিপ করা যাবে না। ঠিক আছে, যেমন আমি ফার্স্ট থেকে ব্রিফ করি। ফার্স্ট অফ অল আপনার যেটা প্রথম কাজ, ইনিশিয়াল কাজ, সেটা হচ্ছে আপনার ডকুমেন্টগুলো সাবমিট করা। ডকুমেন্টগুলো বলতে কি আপনার অল একাডেমিক ট্রান্সক্রিপ্ট অ্যান্ড সার্টিফিকেট, আপনার সিভি, আপনার পাসপোর্ট, IELTS এর রেজাল্ট, দেন হচ্ছে আপনার রিকমেন্ডেশন লেটার অর্থাৎ রেফারেন্স লেটার, এটা ব্যাচেলারের জন্য একটা এবং মাস্টার্সের জন্য দুটো লাগে, অ্যান্ড হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস। তো এই সবগুলো ডকুমেন্টই কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট, বাট সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আপনার সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখতে হবে সেটা হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস, SOP যেটাকে বলি স্টেটমেন্ট অফ পারপাস। এটা যখন আপনারা লিখবেন আপনারা খুবই কেয়ারফুল থাকবেন, কারণ একটা স্টেটমেন্ট অফ পারপাসের উপর ডিপেন্ড করে কিন্তু ইউনিভার্সিটি আপনাকে অফার লেটার দিচ্ছে কি দিচ্ছে না, এম্বাসি আপনাকে ভিসা দিচ্ছে কি দিচ্ছে না। ঠিক আছে, এই যে জিনিসগুলো কিন্তু স্টেটমেন্ট অফ পারপাসের উপর অনেক বেশি রিলাই করে। স্টেটমেন্ট অফ পারপাসটা কিন্তু পারফেক্ট হতে হবে। আপনার পারফেক্ট আপনার যে কোর্সের যে এক্সপ্লেনেশন, আপনি কেন ইউকে চুজ করছেন সেটার এক্সপ্লেনেশন, আপনার ব্যাকগ্রাউন্ড স্টাডিজ, ঠিক আছে, আপনার ব্যাকগ্রাউন্ড স্টাডিজ কীভাবে আপনার প্রেজেন্ট এডুকেশনকে রিলেট করে, এই প্রত্যেকটা ইনফরমেশন এসওপিতে থাকতে হবে এবং এসওপিটা খুবই নিখুঁতভাবে কিন্তু লিখতে হবে। আমরা তো অবভিয়াসলি চেক করেই দিব আপনার এসওপিটা সাবমিট করার আগে, বাট আপনাকে খুব কেয়ারফুলি কিন্তু এসওপি লিখতে পারেন। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট ডকুমেন্ট। ওকে, সো
সো এই যে যাবতীয় ডকুমেন্টগুলো সাবমিট করে আপনি ইউনিভার্সিটিকে আমাদেরকে দিলে আমরা ইউনিভার্সিটির কাছে সাবমিট করে দেবো। তারপরে সাবমিট করার পর ইউনিভার্সিটি আপনাকে একটি কন্ডিশনাল কিংবা আনকন্ডিশনাল অফার লেটার ইস্যু করবে। ওকে, সো কন্ডিশনাল অফার লেটার কি আর আনকন্ডিশনাল অফার লেটার কি? কন্ডিশনাল অফার লেটার হচ্ছে আপনার ডকুমেন্টগুলো যদি একদম পারফেক্ট থাকে সেক্ষেত্রে ইউনিভার্সিটি আপনি আনকন্ডিশনাল অফার লেটার দেবে, অর্থাৎ আপনার এসওপি পারফেক্ট, রেকমেন্ডেশন লেটার সব ঠিকঠাক থাকে, ইউনিভার্সিটি ডিরেক্ট আপনাকে আনকন্ডিশনাল অফার লেটার ইস্যু করবে। কিন্তু যদি আপনার ডকুমেন্টে কিছু চেঞ্জ করতে হয়, অর্থাৎ হয়তো আপনার এসওপিটা ইউনিভার্সিটি পছন্দ করেনি, হয়তো ইউনিভার্সিটি চাইছে আপনি এসওপিতে কিছু ইনফরমেশন অ্যাড করেন, অর্থাৎ যেমন ইউনিভার্সিটি চাইলে আপনি এসওপি কিন্তু আপনার যে কোর্স মডিউলগুলো আছে মডিউলগুলো নিয়ে ডিসকাশন করেন, যেটা আপনি হয়তো করেননি। এইগুলো ইনফরমেশন যদি ইউনিভার্সিটি চেয়ে থাকে সেক্ষেত্রে তার একটা কন্ডিশনাল অফার লেটার দিবে এবং সেই অফার লেটারে মেনশন করা থাকবে যে কি কি ডকুমেন্ট আপনার চেঞ্জ করতে হবে, কিভাবে চেঞ্জ করতে হবে। দেন আপনি সাপোজ কন্ডিশনাল অফার লেটার ইস্যু করার পরে আপনি কন্ডিশনগুলো ফুলফিল করে ইউনিভার্সিটির কাছে আবার সাবমিট করলেন নতুন যে আপগ্রেডেড ডকুমেন্টসগুলো আছে সেগুলো। তারপরে সেগুলো যদি পারফেক্ট হয়ে যায় ইউনিভার্সিটি আপনাকে একটা আনকন্ডিশনাল অফার লেটার দিয়ে দেবে। ঠিক আছে, আমি যেটা বলছিলাম এই যে আনকন্ডিশনাল অফার লেটার পাওয়ার জন্য কিন্তু একটা পারফেক্ট এসওপি অনেক বড় একটা কিন্তু ভূমিকা রাখে। ঠিক আছে, সেটা পারফেক্ট এসওপি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে ওকে, দেন হচ্ছে আপনি আনকন্ডিশনাল অফার লেটার পেয়ে গেলেন, আপনার সব ঠিকঠাক। এখন আপনি যেটা করবেন আনকন্ডিশনাল অফার লেটার হাতে পাওয়ার পর আনকন্ডিশনাল অফার লেটারে কিন্তু আপনার টিউশন ফিস মেনশন করা থাকে যে কতটুকু টিউশন ফিস পে করতে হবে। আচ্ছা, আমি একটা কমেন্ট দেখতে পাচ্ছি, ক্যান ইউ স্পিক লিটল বিট লাউডার, সাউন্ড ইজ নট ক্লিয়ার। আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে না? আমি কিন্তু চেষ্টা করছি জোরে কথা বলার। একটু আমাকে সবাই জানাবেন যে কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে, একটু কাইন্ডলি একটু জানিয়ে দেবেন যে ঠিকমতো দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, আমি চেষ্টা করছি ভাইয়া একটু লাউডলি কথা বলার জন্য কিংবা একটু ক্লিয়ারলি কথা বলার জন্য। ওকে ওকে, সো যেটা বলছিলাম এরপরে হচ্ছে আনকন্ডিশনাল অফার লেটার আসার পর আপনার যেটা করতে হবে আপনার ইউনিভার্সিটিকে টিউশন ফিস পে করতে হবে এবং হচ্ছে যতটুকু টিউশন ফিস মেনশন করা যাবে অতটুকু টিউশন ফিস পে করতে হবে। এটা 50% হয়ে থাকে ম্যাক্সিমাম টাইম, আর মাঝে মাঝে কিন্তু 50% কিছুটা কমও হতে পারে, 40%ও হয় মাঝে মাঝে, বা 30% লেখা থাকে, বাট ম্যাক্সিমাম টাইমে কিন্তু 50% লেখা থাকে। আমরা প্রেফার করি 50% টিউশন ফিস পে করার জন্য। ঠিক আছে, সো মোটামুটি আপনার যতটুকু টোটাল টিউশন ফিস সেটা 50% হচ্ছে আপনি পে করে দিবেন ইউনিভার্সিটির কাছে। ওকে, এটা হচ্ছে আনকন্ডিশনাল অফার লেটার আসার পরে। তো আনকন্ডিশনাল অফার লেটার আসার পরে আপনি 50% টিউশন ফিস পে করলেন। আচ্ছা, আই হোপ আমাকে এখন ঠিক মতো শোনা যাচ্ছে। একটু আবার একটু জানিয়ে দিবেন যে আমাকে এবার ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে, ক্লিয়ারলি আই গেস এবার শোনা যাওয়ার কথা। একটু কাইন্ডলি আমাকে জানান যে ঠিক কথা ক্লিয়ার কিনা বা আপনারা ঠিক মতো সাউন্ড পাচ্ছেন কিনা। ওকে ওকে, সো যেটা বলছিলাম যে আপনার টিউশন ফিস পে করার বিষয়টা, সো 50% টিউশন ফিস আপনি আপনার অ্যাকাউন্ট থেকে ডিরেক্ট ইউনিভার্সিটির ব্যাংক অ্যাকাউন্টে পে করবেন। আপনার যতটুকু টিউশন ফিস মেনশন করা থাকে ততটুকু টিউশন ফিস পে করার পরে আপনি বাই দিস টাইম যে কাজটা করবেন সেটা হচ্ছে টিবি টেস্টের জন্য আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করে ফেলবেন। টিবি টেস্ট হচ্ছে টিউবারক্লোসিস টেস্ট, এটার জন্য আপনার $85 লাগে। ঠিক আছে, $85 দিয়ে আপনি হচ্ছে অনেকগুলো মেডিকেলে টিউবারক্লোসিস টেস্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়। তো আপনি যে কোনো আপনার বাসার থেকে যেটা কাছে হয় ওরকম একটা মেডিকেলে গিয়ে আপনি আপনার টিউবারক্লোসিসের টেস্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করে ফেলেন, টিউশন ফিস পে করে ফেলেন, অ্যান্ড হচ্ছে আপনি ব্যাংকে টাকা রেখে দেবেন। ঠিক আছে, আপনার ব্যাংকে টাকা যে অ্যামাউন্টটা রাখতে হবে ইটস অ্যারাউন্ড 20 লাখ টাকার মতো একটা অ্যামাউন্ট আসে। সো এই টাকাটা আপনি রেখে দিবেন ব্যাংকে। ঠিক আছে, ইটস ক্যান বি অ্যারাউন্ড 20 লাখ। আমাকে জানান যে আপনার ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা। আমি যেটা বললাম একটু জানাই দেন যে সাউন্ড ক্লিয়ার কিনা। ঠিক আছে, ওকে, দেন যেটা বলছিলাম আপনি ব্যাংকে টাকা রাখলেন অ্যারাউন্ড 20 লাখ টাকা। দেন হচ্ছে আপনি টিবি টেস্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করলেন, অ্যান্ড দেন হচ্ছে যেটা করলেন আপনি টিউশন ফিস পে করলেন। সো আপনার কিন্তু মেজর 3টা স্টেপ কমপ্লিট হয়ে যাচ্ছে। অ্যান্ড দেন নেক্সট যে স্টেপটা সেটা হচ্ছে 3টা স্টেপ মেজর কমপ্লিট করে এরপর আপনার স্টেপটা হবে আপনার ক্যাশ লেটার পাওয়া। ঠিক আছে, ক্যাশ লেটারের জন্য কিন্তু আপনার ফার্স্টে ফর্ম ফিল আপ করতে হবে, ক্যাশ ফর্ম ফিল আপ করতে হয়। এবং ক্যাশ ফর্ম ফিল আপ করার সময় আপনার কিন্তু খুবই কেয়ারফুল থাকতে হবে, ক্যাশ ফর্ম ফিল আপের সময় আপনার কোনো ইনফরমেশন ভুল হওয়া যাবে না। প্রত্যেকটি ক্যাশ ফর্ম কিন্তু বেশ বড় একটা ফর্ম হয়, আপনাকে ওরা ইউনিভার্সিটি ইমেলের মাধ্যমে দেয়। সো
ক্যাসের যখন ফর্মটা ফিল আপ করবেন তখন খুবই কেয়ারফুল থাকবেন যে কোনো ইনফরমেশনে যেন মিস্টেক না হয় ক্যাশ ফর্ম ফিল আপের সময়, ঠিক আছে? প্রত্যেকটা ইনফরমেশন যেন ঠিকঠাক থাকে, কোনো স্পেলিং মিস্টেক বা কোনো সিঙ্গেল মিস্টেক যেন না হয় ক্যাশের ফর্ম ফিল আপ করার সময়। ওকে ওকে, দেন হচ্ছে ক্যাশ ফর্ম ফিল আপ কিন্তু আপনি একা করবেন না, আমরা কিন্তু আপনাকে হেল্প করবো ক্যাশের যে ফর্মটা সেটা ফিল আপ করার জন্য, ঠিক আছে? আমরা আপনাকে গাইডলাইন দিয়ে দিব বা ইনফরমেশন দিয়ে দিব যে কিভাবে আপনি ক্যাশের ফর্মটা ফিল আপ করবেন বা কিভাবে প্রত্যেকটা ইনফরমেশন ঠিকঠাক মতো দিবেন, ঠিক আছে? আচ্ছা, আপনারা কিন্তু আমাকে জানাচ্ছেন আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা, আমি বুঝতে পারছি না। আমাকে একটু, যেহেতু একজন বললো সাউন্ড ক্লিয়ার না, এখন এখন হোপফুলি সাউন্ড ক্লিয়ার থাকার কথা। একটু প্লিজ কমেন্ট করে আমাকে একটু এনশিওর করেন যে আপনারা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা, ঠিক আছে? হোপফুলি এখন ঠিক থাকার কথা, বাট তারপরও একটু যদি আপনারা আমাকে কমেন্ট করে জানান যে সাউন্ড ক্লিয়ার না, তাহলে আমার জন্য বুঝতে খুব সুবিধা হয়। ওকে ওকে, সো তারপর হচ্ছে ক্যাশ লেটারে যেটা বলছিলাম যে আপনি সাপোজ মনে করেন ক্যাশের জন্য ফর্ম ফিল আপ করলেন, পুরো ফর্মটা খুবই কেয়ারফুলি ফিল আপ করলেন, করার পরে আপনি যেটা করবেন যে ক্যাশ একটা ইন্টারভিউ হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ইউনিভার্সিটিগুলো ক্যাশ ইন্টারভিউ নিয়ে থাকে। সো ক্যাশ ইন্টারভিউ নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই, ক্যাশ ইন্টারভিউ নিয়ে আপনার একদমই ওয়ারিড হওয়ার কোনো বিষয় না, খুবই ইজি একটা ইন্টারভিউ। ইভেন আমরা প্রিপেয়ার করে দিই স্টুডেন্টদেরকে ক্যাশ ইন্টারভিউর জন্য। সো ইটস নট এ ডিফিকাল্ট টাস্ক অ্যাকচুয়ালি। আমরা স্টুডেন্টদেরকে গাইডলাইন দিয়ে কিভাবে তার ইন্টারভিউতে প্রেজেন্ট করবে নিজেকে, কিভাবে হচ্ছে কি তারা কোয়েশ্চেনগুলো অ্যান্সার করবে, কি কি কোয়েশ্চেন তাদেরকে অ্যাম্বাসি করতে পারে, এইটাই অ্যাম্বাসি না, ইউনিভার্সিটি কিভাবে কি কোয়েশ্চেন করবে ইউনিভার্সিটি। সো এগুলো হচ্ছে কি আমরা তাদেরকে প্রিপেয়ার করে দিই। এখানে একটা যেটা হয় যে আপনারা কি করেন, মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট যে প্রবলেমটা ফেস করে সেটা হচ্ছে আমরা যখন তাদেরকে প্রিপেয়ার করে দিচ্ছি বা কোয়েশ্চেনের অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছি, কোয়েশ্চেনগুলো দিয়ে দিচ্ছি, তারা লাইক এটাকে মেমোরাইজ করে ফেলে, মুখস্থ করে ফেলে, যে একদম মুখস্থ করে তারা ইউনিভার্সিটির সামনে সেই মুখস্থ অ্যান্সারটাকে প্রেজেন্ট করে, বাট হুইচ ইজ অ্যাবসলিউটলি রং। কোনো স্টুডেন্টের এটা করাটা উচিত না অ্যাকচুয়ালি, ঠিক আছে? হ্যাঁ, তাকে আমরা গাইডলাইন দিলাম, তাকে আমরা কোয়েশ্চেন দিলাম, তাকে আমরা অ্যান্সার দিলাম, আপনাদের উচিত বা স্টুডেন্টদের উচিত সেটাকে মুখস্থ না করে ফরম্যাটটাকে মাথায় রাখা, যেমন আমরা যখন ছোটবেলায় ম্যাথস করতাম, আপনারা বা আমরা যখন ম্যাথস করতাম, আমাদেরকে কিন্তু একই ফরম্যাটের ম্যাথসটা একটু চেঞ্জ করে দিতে, হয়তো ডিজিটটা একটু চেঞ্জ করে দিতে, বাট ম্যাথসের ফরম্যাটটা কিন্তু সেম থাকতো। এখানেও কিন্তু আপনার ঠিক সেম টেস্টটাই হবে, আপনার হয়তো সেম কোয়েশ্চেনটাই করবে বাট একটু ডিফারেন্টলি করবে, হয়তো অ্যান্সারটা সেম বাট একটু ডিফারেন্ট, তখন ওয়ারিড হওয়ার কিছু নেই। আর অ্যান্সারগুলোকে কিন্তু একদম মুখস্থ অ্যান্সারের মতো দিবেন না, অ্যান্সারগুলোকে একটু এমনভাবে অ্যান্সার করবে, এমনভাবে নিজেকে প্রেজেন্ট করবে, অ্যাম্বাসির সামনে হোক বা ইউনিভার্সিটির ইন্টারভিউর সামনে হোক, যেন ইউনিভার্সিটি কিংবা অ্যাম্বাসি মনে করে যে আপনি যে অ্যান্সারগুলো দিচ্ছেন এগুলো অথেন্টিক অ্যান্সার, আপনি নিজের মন থেকে দিচ্ছেন বা আপনি অ্যাকচুয়াল অ্যান্সার দিচ্ছেন, বা আপনাকে মেমোরাইজ বা আপনাকে কেউ শিখিয়ে দিয়েছে এ ধরনের যেন কোনো অ্যান্সার না হয়। এই ধরনের অ্যান্সারটা যেটা হয় যে ক্যান্সেলেটেড ইউনিভার্সিটি ইস্যু করতে চাইবে না, বা হচ্ছে আপনাকে অ্যাম্বাসি ভিসা দিতে চাইবে না, অনেক ধরনের প্রবলেম ফেস করতে হবে, ঠিক আছে? সো ক্যাশ ইন্টারভিউর আগে কিংবা ভিসা ইন্টারভিউর আগে এই টাইমটা একটু আপনারা ফোকাস করবেন বা একটু কেয়ারফুল থাকবেন যেন আপনার অ্যান্সারগুলো খুবই ন্যাচারাল হয়, ঠিক আছে? কোনো আর্টিফিশিয়াল বা কোনো স্ক্রিপ্টেড কোনো অ্যান্সার যেন না হয়, বা তারা যেন কোনোভাবে না বুঝে যে আপনার অ্যান্সারগুলো স্ক্রিপ্টেড কিংবা আপনার অ্যান্সারগুলো ফেক, এরকম কিছু যেন তারা না করতে পারে। ওকে, দেন মনে করলাম আপনি খুব ন্যাচারালি সাকসেসফুলি ক্যাশ ইন্টারভিউ দিলেন, দেওয়ার পরে আপনাকে হচ্ছে ইউনিভার্সিটি একটা ক্যাশ লেটার ইস্যু করবেন। ওকে, সো তাহলে আপনি কি কি করলেন, আপনি ইউনিভার্সিটিতে ডকুমেন্ট সাবমিট করে অফার লেটার পেলেন, ইউনিভার্সিটিতে অফার লেটার পাওয়ার পর আপনি টিউশন ফিস পে করলেন, টিউশন ফিস পে করার পর আপনি হচ্ছে ব্যাংকে টাকা রাখলেন 20 লাখ টাকা অ্যারাউন্ড, দেন হচ্ছে আপনি যেটা করলেন টিউবারকুলোসিস টেস্ট, টিবি টেস্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করলেন, বুক করার পরে আপনি ইউনিভার্সিটির ক্যাশের যে ফর্মটা থাকে সেটা ফিল আপ করলেন কেয়ারফুলি, করার পর আপনি সাকসেসফুলি একটা ইন্টারভিউ দিলেন, ক্যাশ ইন্টারভিউ, ফ্রি ক্যাশ ইন্টারভিউ দেওয়ার পরে এরপরে হচ্ছে আপনার ইউনিভার্সিটি কি করবে, আপনাকে ক্যাশ যদি সব ঠিকঠাক থাকে ইউনিভার্সিটি আপনাকে একটা ক্যাশ প্রোভাইড করবে, প্রোভাইড করার পরে এরপরে কিন্তু আপনার মোটামুটি ইউনিভার্সিটির সাথে যে ডিলিংসটা বা ইউনিভার্সিটির কাজটা মোটামুটি কিন্তু শেষ, ঠিক আছে? ওকে, দেন হচ্ছে যেটা করতে হবে, আপনি ক্যাশও পেয়ে গেলেন, আপনার সব ব্যাংকে টাকা রাখা হয়ে গেল, এরপর আপনি যেটা করবেন আপনি ভিসা অ্যাপ্লিকেশন করবেন, ঠিক আছে? ভিসা অ্যাপ্লিকেশনের সময় কিন্তু খুব কেয়ারফুল থাকতে হয়,
ভিসা অ্যাপ্লিকেশনের সময় আপনি কিন্তু আর আচ্ছা ভিসা অ্যাপ্লিকেশনের সময় কেয়ারফুল কেন থাকতে হয় বলছি, ভিসা অ্যাপ্লিকেশনের সময় আপনার প্রত্যেকটা ইনফরমেশন ঠিকঠাকভাবে সাবমিট করতে হয়। যেমন ক্যাশ পাওয়ার আগে যেরকম আপনার প্রত্যেকটা ইনফরমেশন ঠিক মতো চেক করে দেখতে হয় যে ইনফরমেশনগুলো অথেন্টিক আছে কিনা বা ইনফরমেশনগুলো রাইট কিনা, সেরকম হচ্ছে ক্যাশ পাওয়ার টাইমেও কিন্তু আপনার ক্যাশ না ভিসা অ্যাপ্লিকেশনের সময় কিন্তু আপনার কেয়ারফুল থাকতে হয় যে আপনি ভিসা যে অ্যাপ্লিকেশন করছেন সেই অ্যাপ্লিকেশন প্রত্যেকটা ইনফরমেশন আপনি কারেক্টলি দিচ্ছেন কিনা বা হচ্ছে আপনার কোথাও ফল্ট আছে কিনা। সো ভিসা অ্যাপ্লিকেশন টাইমেও আমরা আপনাকে হেল্প করবো যে আপনার ইনফরমেশনগুলো ঠিকঠাক মতো দেওয়ার, ঠিকঠাক মতো আপনি প্রোভাইড করতে পারছেন কিনা। আর ভিসা অ্যাপ্লিকেশনের সময় কিন্তু হেলথ চার্জটা পে করতে হয়, ঠিক আছে। আপনি যতদিনের ভিসা নিয়ে যাবেন, 1 বছর হোক 3 বছর হোক, যতদিনের ভিসা নিয়ে যাবেন ততদিনের হেলথ চার্জ, তত বছরের হেলথ চার্জটা আপনি ভিসা অ্যাপ্লিকেশনের সময় পে করবেন। এটা আপনি আপনার কার্ড দিয়েও পে করতে পারেন কিংবা আপনি আমাদেরকে দিয়ে দিলে আমরাও পে করতে পারি। এটা আপনার কাছে যেভাবে সুবিধা হয়, আপনার যেভাবে কমফোর্ট মনে হয় আপনি সেভাবে হচ্ছে গিয়ে এই হেলথ চার্জটা ভিসা অ্যাপ্লিকেশনের সময় পে করে দেবেন। এবং ভিসা অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পরে আপনি অ্যাম্বাসি ফিটি সব দেওয়ার পরে আপনাকে একটা শিডিউল দেওয়া হবে যেদিন আপনার ভিসা ইন্টারভিউ হবে, ঠিক আছে। সেদিন ভিসা ইন্টারভিউ যেদিন শিডিউল দেওয়া হবে সেদিন আপনাকে একটা ফোন কলের মাধ্যমে এই পুরো ইন্টারভিউ সেশনটা হবে। বাট যত ইজিলি বলা যায় যে ইন্টারভিউ সেশনটা কিন্তু এতটা ইজিলি হয় না, এটা আমরা সবাই জানি, ঠিক আছে। ভিসা ইন্টারভিউ কারণ আপনি এতগুলো স্টেপ ক্রস করে আসছেন, আপনার লাস্টে যদি ভিসাটা রিজেক্ট হয়ে যায় তাহলে সেটা কিন্তু খুবই একটা বাজে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়। কারণ আপনার কিন্তু একটা দুটো স্টেপ ক্রস করে আসছেন না, আপনি কিন্তু বেশ অনেকগুলো ডিফিকাল্টিস পার করে 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 টিউশন ফিস দিয়ে তারপরে ইউনিভার্সিটির ক্যাশ ইন্টারভিউ দিয়ে সেটা আপনি ভিসা অ্যাপ্লিকেশন পর্যন্ত পৌঁছাচ্ছেন। বাট এতগুলো স্টেপ পার করে ভিসা অ্যাপ্লিকেশনে আসলেন, ভিসা ইন্টারভিউ ফেস করলেন, বাট আপনার ইয়াটা রিজেক্ট হলো, ভিসাটা রিজেক্ট হলো, তখন ওটার মতো অ্যাকচুয়ালি স্যাড কিছু আর হয় না। এটা খুবই একটা স্যাড সিচুয়েশন হয়ে যাবে, একটা বাজে সিচুয়েশন ক্রিয়েট হয়। তো আপনার কেউ যেন এই সিচুয়েশনটা ফেস না করতে, আপনার কাউকে যেন আপনারা যেন সবাই এই সিচুয়েশনটা ওভারকাম করে যেতে পারেন। অর্থাৎ এই যে ভিসা রিজেকশনের বিষয়টা এসব যেন আপনাদের কোনো ধরনের ওয়ারিজ না হয়, তার সেজন্য কিন্তু আমরা আপনাকে হেল্প করব। এখন আপনারা বলবেন যে আপনি কিভাবে হেল্প করবেন, আপনারা তো অ্যাম্বাসি না, আপনারা কি আপনারা কি আমাকে ভিসা দিয়ে দিতে পারবেন? না, অবভিয়াসলি না, আমরা অবভিয়াসলি অ্যাম্বাসি না। বাট আপনি যদি আমাদের গাইডলাইন ফলো করেন তখন কিন্তু আমাদের হেল্পটা আপনাদের কাজে লাগবে, ঠিক আছে। আমরা আপনাকে যেটা করবো যে এই যে ইন্টারভিউ যেটা হয় তার কিছু আপনার মক ইন্টারভিউর মতো বা প্র্যাকটিস ইন্টারভিউর মতো আমরাই আপনার নিব। আপনাকে একটা কোয়েশ্চেন সেট দিয়ে দেবো, অ্যান্সার সেট দিয়ে দেবো যে কিভাবে অ্যান্সারগুলো করতে হয়। কিন্তু আপনি কিন্তু কোনোভাবেই এই কোয়েশ্চেন বা অ্যান্সারগুলোকে মুখস্থ করবেন না, ডেফিনেটলি না, ঠিক আছে। আমি একটু আগে যেটা বলতেছিলাম যে আপনার ক্যাশের মতো প্রি-ক্যাশ ইন্টারভিউতে যেরকম আপনার কোনো ধরনের অ্যান্সার মুখস্থ করা যাবে না, আপনি হচ্ছে জাস্ট খুব ন্যাচারালি অ্যান্সারগুলো দিতে হবে। ঠিক সেম ভাবে আপনার ভিসা ইন্টারভিউতে কিন্তু খুবই ন্যাচারালি অ্যান্সারগুলো দিতে হবে। আপনার অথেন্টিক ডকুমেন্টস, ফার্স্ট অফ অল ভিসা অ্যাপ্লিকেশনের ডকুমেন্টস অথেন্টিক হতেই হবে, কোনো ধরনের ফেক বা ফল ডকুমেন্ট সাবমিট করা যাবে না। তারপর হচ্ছে আপনি যে অ্যান্সারগুলো দিবেন সেগুলো কোনোভাবে ফেক প্রেজেন্ট করা যাবে না। আপনার প্রত্যেকটা অ্যান্সার কিন্তু সঠিক হতে হবে এবং প্রত্যেকটা অ্যান্সার আপনি খুবই ন্যাচারালি দিবেন। হ্যাঁ, আমরা আপনাকে এখন আপনি বলেন, আপনারা বলতে পারেন যে আপনি স্ক্রিপ্ট দিয়ে দিবেন, আবার ন্যাচারালি কিভাবে কথা বলবো। স্ক্রিপ্ট দিয়ে দিব, স্ক্রিপ্টটা অ্যাজ আ স্যাম্পল দেবো আপনাকে, কিন্তু ওই স্ক্রিপ্ট দেখে মুখস্থ করে বলবেন না, জাস্ট অ্যাজ আ স্যাম্পল আপনার সেই স্ক্রিপ্টটাকে একটা মডেল হিসাবে রাখতে পারেন যে এইভাবে হতে পারে বা এইভাবে অ্যান্সারগুলো দেওয়া যেতে পারে, কিন্তু এক্স্যাক্টলি হুবহু মেমোরাইজের মতো করে অ্যান্সারগুলো কখনোই দিবেন না, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে বাংলাদেশে কিন্তু টাকা দিলে অনেক ফেক সার্টিফিকেটস এগুলো ম্যানেজ করা যায়, বাট এই ধরনের কোনো ওয়েতে যাওয়ার চেষ্টা করবেন না। কারণ হচ্ছে একবার যদি অ্যাম্বাসি ধরে যে এটা আপনার ফেক ডকুমেন্টটা বুঝতে পারে তাহলে কিন্তু আপনার ভিসা রিজেক্ট হয়। অ্যান্ড একবার ভিসা রিজেক্ট হলে নেক্সট টাইম হচ্ছে আপনার ভিসা পেতে প্রচুর প্রবলেম হয়, ঠিক আছে। নেক্সট টাইম ভিসা পেলে নেক্সট টাইম আপনি যদি আরেকবার অ্যাপ্লিকেশন করেন তখন কিন্তু আপনার ডিফিকাল্টিস ফেস করতে হয়, ওকে। সো এটা আর কি মেইনলি প্রসেস ইউকের। সো আপনারা হচ্ছে যাওয়ার পরে, ইউকেতে যাওয়ার পরেও আপনারা কিন্তু আপনাদেরকে এয়ারপোর্ট থেকে আপনাকে ওয়েলকাম করা, দেন হচ্ছে আপনার জন্য একটা পার্ট টাইম জব খুঁজে দেওয়া, আপনি একটা যদি লিভিং চান আপনাকে একটা ভালো একটা লিভিংটা খুঁজে দেওয়া, এই ধরনের হেল্পও কিন্তু আমরা করি। সো আপনার এগুলো নিয়ে টেনশনের কিছু নেই, ঠিক আছে।
তো আমি মনে হয় সবগুলো টপিক কভার করেছি। আপনাদের অনেকগুলো কোয়েশ্চেন করেছেন, আমি অ্যান্সার দিচ্ছি আপনাদের কোয়েশ্চেনগুলোর। ওকে, আর কোয়েশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানান। হ্যালো, এসওপি রেডি করতে আপনারা হেল্প করবেন কি না? আচ্ছা, এসওপি রেডি করতে হেল্প করবো বলতে আমরা সবসময় প্রেফার করি এসওপিটা নিজের এসওপি নিজে লেখার জন্য। সেই ক্ষেত্রে যেটা হয় যে আপনি যখন আপনার এসওপি নিজে লিখবেন, আপনাকে যখন ইউনিভার্সিটিতে কোয়েশ্চেন করবে আপনি কিন্তু এসওপি থেকে কোয়েশ্চেন করা হবে। কিন্তু আপনি যখন ইন্টারভিউতে যাবেন, ভিসা ইন্টারভিউতে, তখন কিন্তু আপনাকে এসওপি থেকে কোয়েশ্চেন করা হবে। ঠিক আছে, তো আমরা যদি আপনার এসওপি লিখে দিই, আপনি কিন্তু জানবেনও না কে লিখছে। সো বেটার হচ্ছে নিজের এসওপি যদি নিজে লিখেন, সেক্ষেত্রে যেটা হয় যে আপনাকে অ্যাম্বাসিতে কোয়েশ্চেন করলে বা ইউনিভার্সিটি থেকে এসওপি নিয়ে কোয়েশ্চেন করলে আপনি খুবই ভালো মতো বা স্বতঃস্ফূর্তভাবে অ্যান্সারগুলো দিতে পারবেন এসওপি থেকে। ওকে, সো এটা হলো বিষয়। আচ্ছা, তারপরে হচ্ছে তাও আপনার হচ্ছে এসওপি লেখার পরে আমরা আপনাকে যদি ফল থাকে আমরা তো কারেক্ট করে দিব। এসওপি সাবমিট করার পর আমরা টুকটাক মিস্টেকগুলো বা সবকিছু হচ্ছে আমরা ঠিক করে দেবো। ওকে, কিউট লাগছে আপনাকে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ জেএস নীলিমা আপু, থ্যাংক ইউ সো মাচ আপনার কমপ্লিমেন্টের জন্য। আপনারা প্রায় সময় কমেন্ট করেন, আমি দেখি আসলে যারা রেগুলার কমেন্ট করে তাদের নামগুলো মনে থাকে। তো আপনাকে দেখি প্রায় সময় কমেন্ট করেন। ওকে, আপনারা অনেকগুলো কমেন্ট করেছেন। ওকে, আচ্ছা ম্যাম, কেউ যদি সাবজেক্ট চেঞ্জ করতে চায় মাস্টার্সে গিয়ে, সেক্ষেত্রে ভিসার জন্য ইজি হবে আর ইজিলি চেঞ্জ করা যাবে? আচ্ছা, কেউ যদি সাবজেক্ট চেঞ্জ করতে চায় মাস্টার্সে গিয়ে, তখন তাকে এসওপিতে ভ্যালিড রিজন দেখাতে হবে, ভ্যালিড একটা কারণ দেখাতে হবে, একটা ভ্যালিড এক্সপ্লেনেশন দিতে হবে যে সে কেন সাবজেক্ট চেঞ্জ করতে যাচ্ছে, এবং তার নতুন সাবজেক্টটা তার পুরনো সাবজেক্ট অর্থাৎ তার পাস্ট এডুকেশনের সাথে কিভাবে কানেক্টেড, একটার সাথে একটা কিভাবে কানেক্টেড, এবং ভ্যালিড রিজন দেখাতে হবে যে সে কেন সাবজেক্ট চেঞ্জ করছে, এবং এই সাবজেক্টটা চেঞ্জ করার পরে সে নতুন সাবজেক্টটা পরে কিভাবে বেনিফিটেড হবে। ঠিক আছে, তো এটা যদি দেখাতে পারে তাহলে সাবজেক্ট চেঞ্জ করানোর কোনো সমস্যা নেই। আপু, জিসিএস এর কাছে আমি গ্রেটফুল। ওকে, they are best educational consultancy service provider for a high study. Thank you so much. আমরা চেষ্টা করি আপনাদেরকে হেল্প করার, আসলে ঠিক আছে কতটুকু দিতে পারি যায় না, বাট চেষ্টা করি বেস্টটাই দেওয়ার, হয়তো এর জন্য আপনাদের থেকে বেস্ট রিভিউগুলো পাওয়া যায়। আচ্ছা, ভিসা না হলে ইউনিভার্সিটিকে টিউশন ফিস রিফান্ড করবে? হ্যাঁ, ভিসা না হলে একটা ওদের যে অ্যাডমিনিস্ট্রেশন ফিসটা থাকে এটা কেটে রেখে আপনাকে বাকি পুরো টিউশন ফিসটাই কিন্তু ব্যাক করে দিবে। ঠিক আছে, আর এটা কিন্তু খুব বেশি অ্যামাউন্ট না, জাস্ট যার যতটুকু যে ইউনিভার্সিটি যতটুকু নেয় অতটুকু অ্যামাউন্ট কেটে রেখে বাকি পুরোটা কিন্তু আপনাকে ফেরত দিবে। ম্যাম থ্যাংকস ভালো অ্যাডভাইসগুলো দেওয়ার জন্য। মোস্ট ওয়েলকাম। আপনার আরও কোয়েশ্চেন থেকে আপনারা ড্রপ করতে পারেন। ওকে, সো আপনাদের আরও কোয়েশ্চেন থাকলে আপনারা ড্রপ করতে পারেন। আর হচ্ছে আমি আজকে ডিসকাস করছি ইউকে স্টুডেন্ট ভিসার বিষয়ে, যে কীভাবে ইউকে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে, কীভাবে ভিসা পেতে হয়, কী কী ডকুমেন্টস লাগে, এসব নিয়ে। ওকে, সো আর হচ্ছে এই আর কি বেসিক ইনফরমেশন। আর কিছু বেসিক ইনফরমেশন আমাদের বিষয়ে, যেমন হচ্ছে আমরা কিন্তু ইউকে রেজিস্টার কোম্পানি, আমরা স্টুডেন্ট থেকে কোনো ধরনের সার্ভিস চার্জ নেই না, কোনো ধরনের আমাদের সাথে স্টুডেন্টের কোনো ফাইন্যান্সিয়াল ডিলিং থাকে না, কোনো ধরনের কোনো সার্ভিস চার্জ ছাড়াই কিন্তু স্টুডেন্টের A to Z সব প্রসেস আমরা করে থাকি। ঠিক আছে, সো এই হলো বিষয়। আর যদি কারো কোনো কোয়েশ্চেন থেকে জানাতে পারেন। আর হচ্ছে কমেন্ট, অনেক সময় লাইভ শেষ হওয়ার পর আপনারা কমেন্ট করেন, তখন হয়তো আপনাদের কমেন্টগুলো অ্যান্সার দেওয়া হয় না, তো আপনারা চাইলে আমাদেরকে ইনবক্স করতে পারেন। ইনবক্স করলে আমরা আপনাদের কমেন্টের অ্যান্সারগুলো দিয়ে দিতে পারবো, আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সারগুলো দিয়ে দিতে পারবো, কিংবা আমাদের গ্রুপে জয়েন হতে পারেন, আমাদের নাম্বারে কল করতে পারেন, আমাদের অফিসে আসতে পারেন, ঢাকা যাত্রাবাড়িতে আমাদের অফিস। তো আমাদের সাথে কমিউনিকেট করার অনেকগুলো ওয়ে আছে, আপনার কাছে যেটা সবচেয়ে বেশি কমফোর্টেবল মনে হয় সেটা সেভাবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, তো এই আর কি বিষয়। আজকের মতো তাহলে শেষ করি। ঠিক আছে, কালকে আবার দেখা হবে মাগরিবের পরে, আর নতুন কোনো টপিক নিয়ে। আপনাদের কোনো প্রেফার্ড টপিক থাকলে জানাতে পারেন, আমরা সেটা নিয়ে কথা বলার চেষ্টা করবো। ঠিক আছে, তো আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।